দুর্নীতির দায়ে গ্রেফতার হয়ে ৩০ দিন কারাবাস করলেই মন্ত্রিত্ব যাবে, এই মর্মে লোকসভায় বিল এনেছে সরকার এবং এই বিষয়টি নিয়ে এই মুহূর্তে বিতর্ক দানা বেঁধেছে। বিরোধীরা প্রবল প্রতিবাদ করছেন। আপাতত জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে গেছে এই বিলটি, তার কি হয় সেদিকে তো আমাদের নজর থাকবে। কিন্তু কি কারণে সরকার এই বিল নিয়ে এলো এই সময় এবং বিরোধীদের আপত্তির কি কারণ রয়েছে, আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন দুজন সিনিয়র জার্নালিস্ট, রয়েছেন সিনিয়র জার্নালিস্ট শুভাশিস মজুমদার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে হঠাৎ এমনিতে এরকম ঘটনা সম্প্রতি দুটো ঘটেছে, একটা কেজরিওয়ালের ক্ষেত্রে, একটা ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের ক্ষেত্রে। হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়েছিলেন, কেজরিওয়াল ছাড়েননি। তো হেমন্ত সোরেন ছেড়ে দিয়েছিলেন কিন্তু জিতেছেন, আর কেজরিওয়াল ছাড়েননি কিন্তু হেরেছেন। হারার আরো নানান কারণ থাকতে পারে, এটা অ্যান্টি ইনকামবেন্সি তো ছিলই, আরো একাধিক ঘটনা ঘটেছিল, সেটা অন্য কথা। ফলে এরকম বলা যাবে না যে মন্ত্রিত্ব থেকে বার করে দিলেই তাকে হারিয়ে দেওয়া যাচ্ছে, সেটা বলা যাবে না। আমার নিজের ধারণা, এই বিলটা বিজেপি নিয়ে এসছে অনেকগুলো দিক ভেবে, এটা আমার অনুমান। একটা তো হচ্ছে গিয়ে বিজেপি দলটার যে একটা ইউএসপি ছিল, পার্টি উইথ ডিফারেন্স, সততার প্রতীক। তারা 14 সালে করাপশনের বিরুদ্ধেই সেই করাপশন প্রমাণ করতে পারেনি, কিন্তু করাপশনের বিরুদ্ধে আন্দোলন করেই তারা ক্ষমতায় এসছে। সেই বিজেপির সেই ইমেজটা একদম নষ্ট হয়ে গেছে। তার কারণ অপোজিশন যে অভিযোগগুলো করে যে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সরকার ভাঙা, এবং একাধিক সরকার, মানে বিজেপি ভোটে হারলেই যে সরকার করতে পারবে না এরকম আমরা এখন আর ভাবি না। ভোটে হেরেও সরকার বারবার করে দেখিয়ে দিয়েছে যে ভোটে হেরেও সরকার করা যায়। মহারাষ্ট্রে যেভাবে সরকার করেছে তা নিয়ে বিপুল অভিযোগ উঠেছে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, এরা যাদেরকে প্রকাশ্যে দুর্নীতি পরায়ণ বলে খারাপ গালাগালি করেছে প্রকাশ্যে জনসভায়, তাদেরকে বুকে জড়িয়ে নিয়েছে, তাদেরকে বড় বড় পদ দিয়েছে। এই সমস্ত করে ওর যে একটা বৈশিষ্ট্য ছিল, এই ধর্ম নিয়ে রাজনীতি করার বাইরে ওর যে একটা বৈশিষ্ট্য ছিল, একদম এই কোর হিন্দু ভোটারের বাইরের লোক যেটা দেখে আকর্ষিত হতো কিছুটা, সেইটাতে জং ধরে গেছে। এবারে ওরা এরকম একটা বিল এনে তার মধ্যে প্রধানমন্ত্রীর নামটাও ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা হাস্যকর ব্যাপার, তার কারণ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগটা করবে, যদি কেউ করেও, তদন্তটা করবে কে? আর অমিত শাহর দপ্তর গিয়ে কি নরেন্দ্র মোদীকে গ্রেপ্তার করবে? এটা হয় কখনো? এটা একটা হাস্যকর জিনিস করেছে, কিন্তু দেখাতে চাইছে যে আমরা ট্রান্সপারেন্সির পক্ষে। এবারে এই বিলটা যদি পাস হয়ে গেলে একরকম, পাস না হলেও প্রচার করতে চাইবে যে অপোজিশন ট্রান্সপারেন্সির বিরুদ্ধে, অপোজিশন দুর্নীতির পক্ষে। এই জায়গাটায় বিতর্কটা নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কারণ দুটো হাউস মিলে কোথাওই 2/3 মেজরিটি নেই। এটা একটা সংবিধান সংশোধনের প্রশ্ন আছে এখানে। দুটো হাউসে কোথাওই 2/3 মেজরিটি নেই। কেউ কেউ বলছেন না, দুটো হাউসকে একসঙ্গে করে সিঙ্গেল মেজরিটিতে পাস করিয়ে নেওয়া, সেটা সংবিধান সংশোধনে হওয়ার কথা হয় না। কিন্তু একটা মত হচ্ছে গিয়ে 370 যেভাবে করা হয়েছিল, যে একটা রেজলিউশন করে প্রেসিডেন্টকে দিয়ে প্রোক্লামেশন ঘোষণা করা, একটা, আমি জানি না এটা খুব সংবিধানের জটিল ব্যাপার। আরেকটা হতে পারে অর্ডিন্যান্স জারি করা। এটা যদি করতে পারে, এর এটা মমতাকে এটাতে মমতা এটার ভিকটিম হতে পারেন, স্টালিনের ভিকটিম হতে পারেন, ইমিডিয়েট আমরা দেখতে পাচ্ছি। অনেকে মনে করছেন চন্দ্রবাবু নাইডুও হতে পারেন পরিস্থিতি যদি বদলে যায়। না, হতে তো পারেই সবাই, কারণ অলরেডি এখানে যেটা বলার যে বিজেপির 240টা আসন আছে, আর চন্দ্রবাবু নাইডুর 16টা, নীতিশ কুমারের 12টা। চন্দ্রবাবু নাইডুর যে লোকসভার যে নেতা, নাইডু, এর নামটা মনে পড়ছে না আমার, তিনি তো কালকে মানে তিনি এটা নিয়ে প্রশ্ন তুলেছেন। তো তিনি বলেছেন যে এমনি বিল হিসেবে ঠিক আছে, কিন্তু এটার মিসইউজ যাতে না হয় সেটা দেখতে হবে। ওদিকে কেসি ত্যাগী, জেএনইউ এর, সেও একই কথা বলেছে। অর্থাৎ এই যে অপব্যবহার
ইত্যাদি যে যে আশঙ্কাগুলো অপোজিশন করছে, সেই আশঙ্কাগুলো তো এই দুটো দলও করছে, যে দুটো দল হচ্ছে এই সরকারের প্রাণভোমরা বলা যায়। ফলে আমার ধারণা আরও একটা কারণ হতে পারে যে বিজেপির যেভাবে পলিটিক্সটা করে সেটা হচ্ছে যে আমি এজেন্ডা ফিক্স করব, সবাই সেটার পেছন পেছন চলবে। সম্প্রতি অপোজিশন এজেন্ডা ফিক্স করছে, বিজেপিকে রিয়াক্ট করতে হচ্ছে। সেটা রাহুল গান্ধীর 7 তারিখের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনই বলো, সেটা বিহারের যাত্রাই বলো, এটা ঘটনা যে অপোজিশন এজেন্ডা ফিক্স করছে। এটা অপোজিশন কতদিন ধরে থাকতে পারবে কিনা সেটা আলাদা কথা। যেমন ইলেকট্রাল বন্ডের ক্ষেত্রে অপোজিশন এজেন্ডা ফিক্স করেছিল এবং তার থেকে বেনিফিটেড হয়েও ছিল কিছুটা। এইটা করার ফলে এই চোখ সরানো আর কি, শহুরে মধ্যবিত্ত চোখটা সরানো, অন্যদিকে ইস্যুটাকে ঘোরানো, এটাকে ওরা হেডলাইন ম্যানেজমেন্ট বলে, কেউ কেউ যাই বলুক না কেন, এটাও একটা উদ্দেশ্য হতে পারে। কিন্তু বিজেপি যে দুর্নীতি নিয়ে চিন্তিত তার কোনো প্রমাণ কোথাও নেই। তার কারণ হচ্ছে গিয়ে কর্ণাটকা যে ওরা ইলেকশন হেরে গেল, তার একটা কারণ ছিল কংগ্রেসের ক্যাম্পেইন ছিল 40% গভর্নমেন্ট, ইয়েদিউরাপ্পা গভর্নমেন্ট সম্পর্কে। একজন ঠিকাদার সুইসাইড করে নোট লিখে গিয়েছিল যে 40% না দিলে কোনো কাজ করা যায় না, এখানে কাজ করা যাচ্ছে না। তারপরে ঠিকাদার অ্যাসোসিয়েশন মিডিয়াতে এসে ওপেনলি বলেছে যে 40% কমিশন দিতে হয়। কেউ তো তাদের গ্রেপ্তার করেনি, 1 নম্বর। 2 নম্বর, যে পঞ্চায়েত মন্ত্রীর নাম করে ও সুইসাইড করেছিল তার বিরুদ্ধে কোনো তদন্তও হয়নি। আর তদন্ত যারা করছেন তাদেরকে তো তদন্ত তারা নিজেরা তো করছেন না, তারা যে একটা দপ্তরের অধীন তাদের দিয়ে করানো হচ্ছে, তার 99% কোনো ফল নেই। ফলে আমি কাউকে একটা ধরে রাখলাম, তার সর্বশেষ মুখ্যমন্ত্রী থাকলো না, আমি জিতে এলাম, এটা সর্বত্র যে হবে না সেটা হেমন্ত সোরেনকে দিয়ে দেখা যায়, কোথাও কোথাও হতেও পারে, সেটা আলাদা কথা, সর্বত্র হবে না। কিন্তু আমার ধারণা বিজেপি একটা মানে অনেকগুলো দিক ভেবে এটা করেছে। এবং মজা হচ্ছে যে এই বিল যে আসছে সেটা টিডিপিও জানতো না, জেডিও জানতো না। তাতে তারা এটা প্রকাশ্যে তারা বলেছে। আমি আজকে হিন্দুতে দেখলাম দুজনেই রিয়াক্ট করেছে যে আমরা জানতামই না ওটা বিল আসছে। অর্থাৎ এটা দেরি করে ভাবা, এই অপোজিশনের এই সমস্ত ঘটনাবলী দেখে যে এমন একটা কিছু করতে হবে যাতে চোখ সরে যায়।